ডাক্তারের হাত চষে কি সত্যর শাখা লোহার পুণ্যে, অথবা নবকুমারের নিজেরই পরমায়ুর জোরে বেঁচে গিয়েছিল নবকুমার, কিন্তু ভেতরে ভেতরে কেন কে জানে সত্যকে সে নিজের জীবনদাত্রী বলেই ভাবতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই থেকে। অতএব সে জীবনটা নিয়ে সত্য যা করতে পারে করুক। যে দেশে অসুখ করলে সাহেব ডাক্তার পাওয়া যায়, মৃত্যু ভয় বলে বিভীষিকাটাই থাকে না, সত্য যদি নবকুমারকে সেই দেশে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করতে চায়, সেই চাওয়াটাকে আর হাস্যকর অবাস্তব বলে উড়িয়ে দেয় না নবকুমার। কাজেই সত্যর কাজ কিছুটা সহজ হয়ে এসেছে। হয়তো এই জন্যই লোকে বলে থাকে ভগবান যা করেন মঙ্গলের জন্যে। নবকুমারের এই মারাত্মক রোগটাও শেষ অবধি সত্য জীবনের, অন্তত সত্যর মতে, পরম মঙ্গল ডেকে এনেছে। ছেলেদের মানুষ করতে চায় সত্য, মানুষের মতো মানুষ, আর সে মানুষ হতে গেলে জগৎটাকে দেখতে হয়। অবশ্য তারপরও কি আর কাঠ খড় পোড়াতে হয়নি? অনেক হয়েছে। অবশেষে আস্তে আস্তে মেঘ কেটে সূর্য কিরণের আভাস দেখা গেছে। ভবতোষ মাস্টারের চেষ্টায় নিতাই আর নবকুমারের একটা চাকরি জোগাড় হয়েছে কলকাতায়। নিতাইয়ের রেলি ব্রাদার্সে, নবকুমারের সরকারি দপ্তরে। অতএব ওদের এখন এক পা রথে এক পা পথে। নবকুমার অবশ্য মা বাপের কাছে নিজে প্রস্তাব করেনি, করতে পারেনি, সত্যকেই বলতে হয়েছে। তবে কথা বন্ধ করেছেন তারা ছেলে বউ দুজনেরই সঙ্গে। এলোকেশি আজকাল খাওয়া শোয়া ব্যতীত বাড়িতে থাকেন না বললেই হয়, আর নীলাম্বর সন্ধ্যার দিকে হরিসভায় যেতে শুরু করেছেন। কিছুদিন আগে পর্যন্ত শুধু সত্যর ওপর একটু খাপ্পা ছিল, কিন্তু সত্যর সাহেব ডাক্তার ডাকার রূপ অসাধ্য সাধনের পর থেকে সদুও যেন কেমন মহিমা স্তব্ধ। মাঝে মাঝে নিজের জীবনের খাতাটাও বুঝি উল্টে দেখতে শুরু করেছে আজকাল সদু। সদু যদি ওই রকম নির্ভীক হতে পারলে হয়তো সদুর জীবনটা এমন বরবাদ হয়ে যেত না। হয়তো বিপদগামী স্বামীকে সুপথে টেনে এনে সুখে সংসার করতে পারত। কিন্তু সত্যর মতো সত্যের শক্তি সদুর নেই। সত্যর মতো বলতে জানে না সদু। মনের জ্ঞানে যে কাজে দোষ দেখব না, পাপ দেখব না, সেই কাজে নিন্দের ভয় করব কেন? নিন্দে সুখ্যাতির ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকাও তো একরকম স্বার্থপরতা। কিসে লোকে আমায় নিন্দে করবে, কারা কিসে আমার সুখ্যাতি করবে, এই চিন্তেই যদি স্বামী পুত্রের ভালো পর্যন্ত না দেখি, সেটা তো ঘোর স্বার্থপরতার কাজ। শুধু উঠে পড়ে লেগে স্বামীকে শোধরাতে পারত, তা পারেনি সদু। ভয় খেয়েছে। শুধু মামার বাড়িতে এসে অকারণ মামা মামিকে বাঘের মতো ভয় করে মরেছে। ন্যায় অন্যায় কথাটি বলতেও পারেনি। শুধু ভীতু, সত্য সাহসী। তাই সত্য আজ ডোবার ঘোলা জল থেকে মুক্ত হয়ে সাগরের তরি ভাসাতে গেল। পাড়াপড়শির ঘরে সত্তর বয়সী যেসব বৌঝি আছে, তাদের মধ্যেও সত্য একটা আলোড়ন এনেছে বই কি। তাদের দিন রাত্রির চিন্তায় অনেকখানি দখল করে রেখেছে সত্য। কি আশ্চর্য, কি বিস্ময়, কি অলৌকিক! ঠিক তাদেরই মতো একটা মেয়ে মানুষ স্বামী পুত্র নিয়ে কলকাতায় বাসায় যাচ্ছে। আর কিসের কবল থেকে? না এলোকেশের মতো ভয়ঙ্করের কবল থেকে। ওদের স্বামীরা এখন কিছুদিন যাবৎ দাম্পত্য সুখের মাধুর্য থেকে বঞ্চিত, কারণ সেই নিভৃত নির্জনে তাদের স্ত্রীরা এখন অনবরত নবকুমারের সাহস ও প্রেমের দৃষ্টান্ত দেখাচ্ছে। হতভাগ্য স্বামীরা নবকুমারকে স্ত্রৈণ, মেয়ে মানুষে বশ ইত্যাদি বিশেষণে ভূষিত করে বিশেষ সুবিধে করতে পারছেন না।
তবে বউগুলোর অসুবিধে এই, সত্যর সঙ্গে একবার নির্জনে দেখা করে স্বামীদের ত্রৈণ করে তোলবার মন্ত্রটা শিখে নেবে এ উপায় নেই। বাড়ুজ্যে-গিন্নির বউয়ের সঙ্গে মেশার ব্যাপারে তাদের প্রতি কড়া নিষেধ আছে। আর ঘাটে আসার সময় পিসশাশুড়ি কি বড় ননদ নিদেন পক্ষে একটা পুঁচকে ননদও পাহারায় থাকে। অতএব মন্ত্র শেখা হয় না। অবশ্য ওপরওয়ালাদের শুনিয়ে তারা সত্যকে ছিচ্ছিক্কার দেয়। যে মেয়ে মানুষ বুড়ো শ্বশুর শাশুড়ির সেবারূপ মহৎ কর্মে জলাঞ্জলি দিয়ে ছেলেদের ভালো স্কুলে পড়ার ছুতো করে বাসায় যায়, সে মেয়ে মানুষকে শতধিক দেবে না আর কোন মেয়ে মানুষেরা? কিন্তু দিক, সত্যর কানে এসব আসেও না। এলেও সত্যর কানের ভেতর দিয়া মরমে পশে না। সে তখন শুধু যাবার প্রস্তুতি সাধনে যত্নবতী। এ সময় কথাটা পারল সত্য। হয়তো সেটাকেও ওই প্রস্তুতি হিসাবেই ধরেছে সে, অথবা এক অনিশ্চিতের পথে পা বাড়াবার আগে জন্মের শোধ জন্মভূমিকে দেখবার বাসনা তাকে প্রবলভাবে পেয়ে বসেছে। কারণ যাই হোক, কথাটা পারি সত্য। যাবার আগে একবার ওখানে ঘুরে আসব। ঘুরে আসতে ইচ্ছে করছে, অথবা ঘুরে আসলে ভালো হয়, কি ঘুরে আসা কর্তব্য, এ ভাষা ধার ধারেনি সত্য। ঘুরে আসব, তার মানে ব্যাপারটা স্থির, সিদ্ধান্তের কোঠায়। এখন ব্রহ্মার বেটা বিষ্ণু এলেও এ সিদ্ধান্তের রদ হবে এ আশা নেই কারো। এলোকেশী বিরস মুখে বলেন, যাবে ভালো কথা, তা আমাকে বলতে এসেছো কেন? শুধোচ্ছ নাকি অনুমতি নিচ্ছ? হ্যাঁ, কথা আবার কইছেন এলোকেশী বউয়ের সঙ্গে। তার কারণ কথা কওয়াই তার রোগ। মুখ বুজে দুদণ্ড থাকা তার কোষ্ঠীতে নেই। কথা বন্ধ করব ভেবেও কথা কয়ে ফেলেন। সত্য তার বড় বড় চোখ দুটো একবার তুলে তাকিয়ে দেখে, বলে, না, সে মিথ্যে রঙ্গর দরকার দেখি না। যাব যখন মনস্থ করেছি, যাওয়ার ব্যবস্থাই করতে হবে। জানানটা দিলাম, ঠাকুর বলবেন পঞ্জিকাটা একবার দেখে দিতে। এলোকেশী স্বস্বভাবে বসে পড়েন। ভেঙিয়ে উঠে বলেন, বাপ উদ্দেশ্যে করো না, বাপের বাড়ি যাবে কোন সুবাদে? বাপকে একবার পেন্নাম করতে যাব। সত্য আকাশের দিকে তাকিয়ে উদাস মুখে বলে, মা বাপেরই কর্তব্য আছে, সন্তানের নেই। তা বেশ, কর্তব্য করো, যেও বাপকে পেন্নাম করতে। আমার ছেলে বিনি আহ্বানে যাবে না, তা বলে রাখছি। সত্য উঠে দাঁড়িয়ে বলে, এমন এক একটা অনাচ্ছিষ্টি কথা বলো তুমি। তোমার ছেলেকে তুমি আটকাবে তো আমি এতখানি রাস্তা যাব কি পাড়ার লোকের সঙ্গে? তোমার আবার সঙ্গ? এলোকেশী পিক করে একটু পিক ফেললেন। ডাকাতে তোমায় দেখে ভয় পাবে মা, পেলেই মঙ্গল। সত্য কথায় ইতি টানে, তবু লোক সাক্ষী একটা বেটা ছেলের সঙ্গে থাকাই ভালো। আর বাবাকে পেন্নাম করা তো বাবার জামাইয়েরও কাজ। ইল্লিমারি টুস্কি, আরো কত শুনব, বলে রাখালি কত খেলাই দেখালি। শ্বশুর আবার কবেকার গুরু ঠাকুর হলো তা তো জানি না। মেয়ে মানুষের যদি এত হয় তো বেটা ছেলের একবারেই বা হবে না কেন? তাও তো জানি নে মা। মা বাপ উভয় পক্ষেরই গুরুজন। বলে এবার উঠেই যায় সত্য। জানতো এই সব রকমই হবে, তাই আর অনুমতি চাওয়ার প্রসঙ্গটা করতে চেষ্টাও করেনি। পঞ্জিকাটা দেখে যাত্রার দিন দেওয়া হয়। শুভ মুহূর্ত অনুযায়ী যাত্রা করে স্বামী পুত্রকে নিয়ে পালকিতে গিয়ে ওঠে সত্য। বিশেষ কোনো বাধা আর আসে না, হালই ছেড়ে দিয়েছে তারা। পালকি সত্য শ্বশুরবাড়ির গাম চাড়ায়।
পালকির দরজা সরিয়ে মুখ বাড়ায় সত্য। নবকুমার বলে, ঘোমটাটা খুলে মুখ বাড়াচ্ছ কেন? কে কোথায় দেখে ফেলবে? সত্য পুলক কম্পিত স্বরে বলে, দেখলেই বা, আর তো এখন আমি শ্বশুরবাড়ির বউ নই। বলি, মেয়ে ছেলে তো বটে। বলছি কি তা নয়, তবে মুখে তো লেখা নেই বউ কি ঝি। দেখো না ওখানে গিয়ে কি রকম গাছ কোমর বেঁধে দস্যিবৃত্তি করে বেড়াই। বড় ছেলে তুরুর এসব আলোচনা হৃদয়ঙ্গম হবার বয়স হয়েছে। সে সহসা বলে ওঠে, যা, তুই আবার গাছ কোমর বাঁধবি কি? আবার তুই? সত্য তীব্র ভর্ৎসনা করে বলে, কতদিন বলেছি মাকে তুই বলতে নেই, তুমি বলতে হয়, তবু। সহসা কথার মাঝখানে হেসে ওঠে নবকুমার, হয়েছে, খুব শাসন হয়েছে। বড় একটা মানুষও, তাই সুশিক্ষে দেওয়া হচ্ছে। আমি তো বুড়ো বয়স অবধি মাকে তুই বলেছি। সত্য মুখ কঠিন করে বলে ওঠে, বলে, তুমি যা যা করেছিলে বুড়ো বয়স অবধি, তার দৃষ্টান্ত তুমি অন্য সময় ছেলের কানে ঢেলো। আমি যখন একটা শিক্ষা দীক্ষা দিতে আসব, তখন তার ওপর ঝাঁপিয়ে পড়ে বাঁকড়া দিতে এসো না। বাপ্পা, কি হলো? কিসে যে তোমার কি হয় তা বোঝা দেয়। নবকুমার বোঝে একটু বেকায়দা হয়ে গেছে। ক্ষণপূর্বে সেই পুলকোচ্ছল লাবণ্যময়ী মূর্তি অন্তর্হিত হয়ে গেল ওই কঠিন্যের আড়ালে। তাই আপোষের সুর ধরে বলে সে, সত্যি সত্যবতীর ওই চাপল্য, ওই লাবণ্য, ওই আহ্লাদে আলো হয়ে ওঠা মুখ কি অপূর্ব, কিন্তু বড় ক্ষণস্থায়ী। মুহূর্তে মেঘে ঢাকা পড়ে যায়, আর যায় নবকুমারেরই বোকামিতে। অথচ নবকুমার কিছুতেই বুঝতে পারে না কিসে কি হয়ে যায়, কিসে কি হয়ে যেতে পারে। সত্যবতীর নাগাল কোনোদিনই কি সে পাবে? কিন্তু সত্যর মুখের মেঘ কাটাতে পেরেছে নবকুমারের আত্মজ। তুরু ইত্যবস্বরে মায়ের কোল ঘেঁষে বসে বলছে, মামার বাড়ি গিয়ে ভালো ছেলে হতে হয় না মা? না না, সব বাড়িতেই ভালো ছেলে হতে হয়, শুধু মামার বাড়ি গিয়ে আরো বেশি বেশি ভালো হতে হয়। তা আমি তো সেসব জানি, কিন্তু ওই খোকা বোকাটা কিচ্ছু জানে না, মামার বাড়ি গিয়ে শুধু অ্যাঁ অ্যাঁ করে কাঁদবে। ছেলের ওই অ্যাঁ অ্যাঁ ভঙ্গিতে হেসে ফেলেছে সত্য। না, অন্তত এই পথটুকুতে তেমন ভয় নেই নবকুমারের। মেঘ স্থায়ী হবে না, বুঝি গতির মধ্যে আছে এক অপূর্ব পুলকের স্বাদ। তাই মুহূর্তে মুহূর্তে কিশোরীর মতো উচ্ছ্বসিত হয়ে উঠছে সত্য। ওগো, দেখো দেখো, ওই মাঠে কি কালো গরুটা, ঠিক যেন গয়ার পাথর বাটি। তুরু দেখ দেখ, ওই পুকুরটায় কত পদ্ম ফুটেছে। ছোটবেলায় আমরা ওই পদ্ম গাদা গাদা তুলতাম। মামার বাড়ি চল, দেখাবো তোকে সেই পুকুর। আচ্ছা, হ্যাঁ গো, ওই গাছটা কি বলতো, ঠিক ধরতে পারছি না, পাতাগুলো বেশ কেমন নতুন ধরনের। ও মা ও মা, কি চমৎকার বুনো ফুল গন্ধ এলো, ঠিক আমাদের ওখানের মতো। নিজের খুশিতে নিজের সঙ্গেই কথা বলে চলেছে সত্য, স্বামী পুত্র উপলক্ষ মাত্র। নবকুমার হাঁ করে চেয়ে থাকে সেই মুখের দিকে। এতদিন ঘর করেছে, দুটো ছেলের বাপ হলো, এমন প্রকাশ্য দিনের আলোয় এত স্পষ্ট করে কবে এমনভাবে তাকিয়ে থাকতে পেরেছে তার লাবণ্যময়ী স্ত্রীর মুখের দিকে? বাসায় যাওয়ার ভয়টা একটু কমেছে, এখন বরং একটু একটু রোমাঞ্চময় উন্মাদনা। সেখানে গুরুজনের রক্তচক্ষুর ভয় নেই, নেই পাড়াপড়শির গুরু ভয়, শুধু নবকুমার আর সত্য। চাকরির ভয়টা খুব জোর আছে, তবে ভবতোষ মাস্টার একটু ভরসা দিয়েছেন, বলেছেন নবকুমার যা ইংরেজি জানে
তার শিখি ইংরেজি শিখেও সাহেবের আপিসে কাজ করছে কত লোক। নবকুমার ঢুকতে না ঢুকতেই সাহেবের নেক নজর পড়ে যাবে নিঘাত। আরও বলেছেন, গ্রামে পড়ে থেকে জমি জমার উপস্বত্বে জীবন কাটানোর ইচ্ছেটা এ যুগে অচল ইচ্ছে। কলকাতায় গিয়ে দুটো কামিজ করাতে হবে আর একজোড়া সুজুতো, এ নইলে তো আর অফিসে যাওয়া যাবে না। ভবতোষ তাদের জন্য একটা বাসাও ঠিক করে রেখেছেন নাকি। নিজে তিনি মেশে থাকেন, কিন্তু নবকুমারের তো আর তা চলবে না। সে যেন ফ্যামিলি নিয়ে যাচ্ছে। নিতাইটারই মন্দ কপাল, ওর বউকে বাসায় আনতে পারবে না। নিতাইয়ের মামা বলেছেন, বউ কলকাতায় বাসায় গেলে তার হাতে আর ওদের খাওয়া চলবে না। এত বড় শাস্তির ভয় তুচ্ছ করে বরের সঙ্গে বাসায় যাবে, এত সাহস নাকি নিতাইয়ের বউয়ের নেই। অতএব নিতাইকেও নবকুমারের হাঁড়িতে জায়গা দিতে হবে। বউটা যদি আনতে পারত নিতাই, বেশ দুটো বউদের থাকতো একসঙ্গে, হোক বামুন কায়েত, কেউ কারুর ভাতের হাঁড়ি নাড়তে যেত না। দুজনে একত্রে বসা, গল্প করা, চুল বাঁধা, পান সাজা, এসব তো করতে পারত। তা হবার জো নেই। বেচারি নিতাইটাকে তাদের একটু যত্ন আত্তি করতে হবে। ভবতোষ বলেছেন, খুব খাসা বাড়ি, 3-4খানা ঘর, মস্ত ঘর দালান, রান্নাঘর, ভাড়ার ঘর, উঠোন, কুয়োতলা, জলের কলও নাকি আছে। বাড়ির ভেতর নয়, দরজার কাছে। থাক, তা জল খেয়ে জাত জন্ম না খোয়ানোই ভালো। কুয়োর জল যখন আছে, সে যা হয় হবে। প্রধান কথা ভাড়া, বড্ডই গায়ে লাগবে। বাপের কাছ থেকে তো আর টাকা চাইতে যাবে না নবকুমার। কিন্তু ভবতোষ বলেছেন, কলকাতায় ওরকম বাড়ি 10 টাকাতেও সহজে মেলে না। নেহাত বাড়িটা ভবতোষের এক বন্ধুর বাড়ি বলে 8 টাকায় পাওয়া গেছে। হোক, নবকুমার তো তেমনি মাইনেও পাচ্ছে 58 টাকা। অত বড় মোটা মাইনের চাকরির পক্ষে ওতে কাতর হওয়া ঠিক নয়। যাক, তাই হোক। তা বলি নিতাইয়ের প্রস্তাব সে মানবে না। নিতাই বলেছে ভাড়ার ভাগ দেবে না। ছি, নবকুমারের এত বন্ধু নিতাই, তাই কখনো নেওয়া যায়? কিন্তু কে জানে সেখানে সত্যর মেজাজ কেমন থাকবে। এখানে তো ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট। সেখানে যতই হোক, নিতাই একটা পর ছেলে, সত্য যদি তার সামনে মেজাজ দেখায়, না, তা বোধহয় করবে না। সেদিকে সভ্য আছে। এখন কবে সেই দিনটি আসবে, যবে সেই অজানা অচেনা ঘর দালানে বসে দুই বন্ধু অফিসের ভাত খাবে, আর সত্য এলো চুল দুলিয়ে, কোমরে কাপড় জড়িয়ে ছুটোছুটি করে রান্না করবে, পরিবেশন করবে। সেই সমস্তই সম্ভব হবে সত্যর শক্তিতে। বিগলিত প্রেমে সত্যর দিকে তাকিয়ে থাকে নবকুমার। কিন্তু সত্য তখনও দৃষ্টি লক্ষ্যভেদী, নাসারন্দ স্ফীত, সমস্ত চেতনা একাগ্র। সহসা চেঁচিয়ে ওঠে সে, ওই তো, ওই তো জটা দাদাদের বাড়ির চিলেকোঠা, ওই গাঙ্গুলদের কাকাদের উঠোনে বাজ পড়া নারকেলের গাছটা। ও বেহারা, ডান দিকে ডান দিকে। পথ দেখিয়ে দেওয়ার ভার যে সে নিজেই নিয়েছে। পালকি নামাতেই একটা বিরাট চাঞ্চল্যের ঢেউ উঠেছিল। তারপর জানা হতেই আকাশ থেকে পড়ল সবাই। না বলা না কওয়া এমন করে মেয়ে কেন উপস্থিত? এমন তো হবার কথা নয়। কি মূর্তি নিয়ে নামছে? কে ফেলে দিয়ে যেতে এসেছে? ওগো না গো না, ঐশ্বর্যময়ী রাজরানীর বেশে এসেছে সে, কার্তিক গণেশের হাত ধরে, ভোলানাথকে সঙ্গে করে। মন কেমন করছিল, তাই দেখতে এসেছে বাপকে।
বাপের বাড়ির সবাইকে। এসেছে জন্মভূমি দেখতে। বাড়ির কলরোল মিটিয়ে অন্দরমহলের দিকে এগোলো সত্য, চারদিকে বিভ্রান্ত দৃষ্টি মেলে। আর যেই বাড়ির ভেতরের উঠোনে পা ফেলল, তুমুল একটা কান্নার রোল উঠল, বিলাপ ধ্বনি মিশ্রিত রোল। আলাদা করে বুঝবার উপায় নেই কার গলা, এক টান বাদন। বাড়ির সকলের সঙ্গে পাড়ার মহিলারাও যোগ দিয়েছে অনেকে। কিন্তু নতুন কার জন্যে বিলাপ? ভুবনেশ্বরীর ঘটনা তো অনেক দিনের হয়ে গেছে। না, বিশেষ কারোর জন্য বিলাপ নয়, তার সত্য শোকের কাতরতাও নয়। খানিকটা সত্যর আবির্ভাবে আনন্দাশ্রু, আর বাকিটা সত্যর এই দীর্ঘ অনুপস্থিত কালের মধ্যে সংসারে যা যা শোকাবহ ঘটনা ঘটেছে তারই ফিরিস্তি জানিয়ে নতুন করে বিলাপ ক্রন্দন। এই ক্রন্দন রোলের মাঝখানে দিশেহারা সত্য ছেলে দুটোর হাত ধরে উঠোনে এক ধারেই দাঁড়িয়ে থাকে, আর বাড়িতে নবকুমার উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে উৎকর্ণ হয়ে বসে থাকে, সামনে শ্বশুর বসে। কিন্তু তাকে প্রশ্ন করবে এত বুকের পাটা নবকুমারের নেই। সেই যে প্রণাম করে ঘাড় হেঁট করে বসেছে, বসেই আছে। তাছাড়া তিনি তো দেখা যাচ্ছে নির্বিকার। বাড়ির মধ্যে এত বড় ক্রন্দন রোল যখন ওকে তিলমাত্র বিচলিত করতে পারছে না, তখন ব্যাপারটায় গুরুত্ব নেই বলেই মনে হচ্ছে। নবকুমারও পাড়া গাঁয়ের ছেলে, মেয়ে শ্বশুর বাড়ি থেকে এলে কান্নাকাটির ঘটনা তার একেবারে অজানা নয়। তাই ক্রমশ সে নিশ্চিন্ত হয়, আর রোলটাও আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। ঈষৎ নড়ে চড়ে রামকালী কথা বলেন। কখন বেরিয়েছ? আগে। নবকুমার চমকে তাকায়। রামকালী তাকিয়ে দেখেন একটি স্বাস্থ্যবান সুকান্তি পুরুষের দেহে এখনো যেন একখানা লাজুক কিশোরের মুখ, সুন্দর সুকুমার, কিন্তু বুদ্ধির ছাপ খুঁজে পাওয়াই যায় না। মনে মনে মৃদু আক্ষেপের হাসি হাসেন। একে স্নেহ করা যায়, ভরসা করা যায় না। হয়তো এজন্যই ভগবান সত্যকে এমন দৃঢ় মজবুত করে গড়েছেন। ও লতার মতো আশ্রয় চাইবে না, বনস্পতির মতো আশ্রয় দেবে। একটা নিঃশ্বাস পড়ল। মনে করলেন সত্যর কপালে চির দুঃখ। রামকালীর মেয়ে রামকালীর ললাট লিপিই পেয়েছে। কত সুখে ছিল ভুবনেশ্বরী। আগে স্বপ্নেও কল্পনা করেননি রামকালী এমন করে কখনো ভাববেন, নিজেকে কখনো দুঃখের কোঠায় ফেলবেন। নবকুমারের ওই তটস্থ সুরের আজ্ঞে শুনে রামকালী মৃদু হেসে আর একবার বললেন, কতক্ষণ বেরিয়েছ? আগে সেই প্রাতঃকালে, দুটো ফেনা ভাত খেয়েই। কথাটা বলে বোধ করি নিজের বেকুবিটা বুঝতে পেরে নবকুমার প্রাতঃকালকে আরো মোক্ষম করে বোঝাবার জন্য ওই ফেনা ভাতের প্রসঙ্গটা না আনলেই হতো। প্রাতঃকালই যথেষ্ট ছিল, কিন্তু মুখের কথা হাতের ঢিল। রামকালী ব্যস্ত হয়ে বলেন, সে কি, এতটা সময় লেগেছে? তাহলে তো না না, আর বসে থাকা নয়, শীঘ্র হাত মুখ ধুয়ে। নবকুমার এবার কিঞ্চিৎ স্পষ্ট গলায় বলে, না না, ব্যস্ত হবেন না, পথে পালকি নামিয়ে আহার হয়েছে, সঙ্গে জলপান। তা হোক, বেলা পড়ে এসেছে। ওরে কে আছিস? একসঙ্গে অনেকগুলো নানা বয়সের ছেলে এসে দাঁড়ায়। অর্থাৎ এরা আশেপাশে উঁকি ঝুঁকি মারছিল, শুধু সামনে আসতে ভরসা পাচ্ছিল না। রামকালী বললেন, অন্দরে গিয়ে বলগে বাবাজির হাত মুখ ধোয়ার ব্যবস্থা করতে। হাত মুখ ধোয়াটা একটা সাংকেতিক চিহ্ন, মূল অর্থ জল খাবারের ব্যবস্থা করা। ওরা দুজন ব্যস্ত হয়ে চলে যায়। দুজন দাঁড়িয়ে থাকে, আর একজন খপ করে বলে বসে, জামাইবাবুর কি মজা, কেমন কলকাতায় বাসা নিয়ে থাকবে। রামকালী ঈষৎ চমকে ওঠেন, ভাবেন এটা আবার কি কথা।
সত্য তো ঘোমটা ঢাকা অবস্থায় একটা প্রণাম করেই ভেতরে চলে গেছে। নবকুমারের সামনে বাপের সঙ্গে কথা বলেনি। তাছাড়া ছিল পাড়া প্রতিবেশীর হুল্লোড়। নবকুমার মেয়েদের মতো লজ্জার ভান করে বসে আছে। রামকালী সৎকৌতুকের স্বরে বলেন, কলকাতার বাসার কথা কি বলছে? প্রশ্নটা নবকুমারকে। নবকুমার উত্তর না দিয়ে পারে না, তাই আস্তে আস্তে বলে, হ্যাঁ, সেই রকমই স্থির হয়েছে। শুনে সুখী হচ্ছি। এখন কলকাতায় উন্নতির নানাবিধ পন্থা হয়েছে। কোনো কর্মের চেষ্টা হয়েছে নাকি? আগে হ্যাঁ, মাস্টারমশাই একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। রামকালীর জামাতা, তাই কর্তব্যবোধে প্রশ্ন করেন রামকালী, কোথায়? ইয়ে, আগে সরকারি দপ্তরে। সুখের কথা। তা কোথায় থাকবার ঠিক করেছ? মেসে? আগে না, বাসায়। মাস্টারমশাই বাসাও ঠিক করে দিয়েছে। রামকালী অবশ্য বেতন কত তা জিজ্ঞেস করেন না, শুধু সামান্য চিন্তিত স্বরে বলেন, তাহলে তো পাচকেরও ব্যবস্থা করতে হবে। একা বাসা নিয়ে। নবকুমার আর বেশিক্ষণ লজ্জা বজায় রাখতে পারে না। পুলক গোপনের উচ্ছ্বসিত আভা মুখে মেখে বলে, পাচক দরকার হবে না। তুরু খোকার মা, ইয়ে, আপনার মেয়েই তো যাচ্ছে। আমার মেয়ে? সত্য? সত্য কলকাতার বাসায় যাচ্ছে? নবকুমার থতমত খেয়ে চুপ করে যায়। বুঝতে পারে না রামকালীর এই স্বরটা ঠিক কোন ভাবব্যঞ্জক। একটু যেন বিচলিত মনে হলো না? হ্যাঁ, কিঞ্চিৎ বিচলিত হয়েছেন রামকালী। অনেক দিন আগের এক দিনের কথা মনে পড়ে গেছে। বালিকা মূর্তি নিয়ে সত্য ভেসে উঠেছে চোখের সামনে, আর তার ভেসে উঠেছে একখানা ভয় ব্যাকুল মুখ। সেই মুখের সামনে আঙুল তুলে বলছে সত্য, তোমার যে এত কিসের ভয় মা? এই তুমি দেখে নিও, কলকাতায় আমি যাব যাব যাব। সত্য তার প্রতিজ্ঞা রাখছে, কিন্তু তা দেখে গর্বে আনন্দে বিস্ময়ে পুলকে কে মুগ্ধ হবে? নিঃশ্বাস গোপন করে বললেন, সাহস করতে পারছ সুখের বিষয়। তা তোমার মাতা পিতার ব্যবস্থা? দিদি আছে, পড়শিরা আছে। তা ওরা আপত্তি করলেন না? আবার আর নিজেকে সংবরণ করা দুঃসাধ্য হয়ে ওঠে নবকুমারের। প্রায় একগাল হেসে ফেলে বলেন, আপত্তি কি আর তারা না করেছেন? কিন্তু আপত্তি টিকলে তো এ ধুয়ো করল। ছেলেদের ভালো স্কুলে পড়ানো চাই, বুদ্ধির রাজা তো। ওর ওই উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে সহসা ওর ওপর ভারী একটা স্নেহ অনুভব করলেন রামকালী। অন্দরে পাঠিয়ে দিলেন নবকুমারকে। অন্দরের অবস্থা তখন হাস্যমুখর। সত্যর ছেলেদের নিয়ে ঠাট্টা আমোদ চলছে দিদিমা সম্পর্কিয়াদের। সত্যকে ঘিরে বসেছে বাড়ির বাকি সবাই। রাসুর নতুন বউ, শিবজায়ার আইবুড়ো ননদিনীরা, রাসুর দুই ভাদ্রবউ আর ভাগ্নি দুটো, এবং পড়শি বাড়ির নবীনা প্রবীণারা দল। মোক্ষদার বেশি কথা বলার ক্ষমতা নেই, তবু আসরের একপাশে বসে দেওয়ালে ঠেস দিয়ে। শুধু সারদা এ আসরে অনুপস্থিত। সারদার মরবার সময় নেই। ওর ঔদাসীন্যের কাছে সত্যর নতুনত্ব, অপূর্বত্ব, বৈচিত্র্যের বহুমুখত্ব সব কিছু পরাস্ত মেনেছে। কিন্তু আর সবাই তো সারদা নয়। তাই প্রশ্নের উত্তর দিতে দিতে নিজে আর কাউকে কোনো প্রশ্ন করবার সময়ই পাচ্ছে না সত্য। অথচ সে তো নিজেকে দেখাতে আসেনি, সবাইকে দেখতে এসেছে। কিন্তু কৌতূহল যে সকলেরই অদম্য। দুটো ছেলে হয়ে গেল, তারা ডাগরটি হলো, যোগাযোগ তো নেই। ওরা অবশ্যই ছেলেদের অন্নপ্রাশনে বলে পাঠিয়েছিল, কিন্তু রামকালী তো তখন তীর্থে ঘুরছেন। তবে ফিরে এসে তো কই। কিন্তু এতদিন কেন আসেনি সত্য, আর এখন এমন হুট করে কেন এলো? এ প্রশ্ন চাপা পড়ে গেল। এখন প্রশ্ন কলকাতার বাসা, সেখানে
সহস্র কৌতূহলের প্রশ্ন। কে সাহস দিল সত্যকে? কে দেখবে সেখানে সত্যকে? শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে বরের সঙ্গে বাসায় যাবার পরিকল্পনাটা তার মাথায় এলোই বা কি করে, আর তাদের অনুমতিই বা পেল কোন অলৌকিক সাধনার জোরে? তাছাড়া গেলে জাত যাবে কিনা, ম্লেচ্ছ জল খেতে হবে কিনা, জুতো মোজা পরতে হবে কিনা, বরের সঙ্গে ল্যান্ডো ফ্রেটিং চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে যেতে বাধ্য হতে হবে কিনা, ইত্যাদি বহুবিধ খাপছাড়া প্রশ্ন তো আছেই। অনেকের প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে ক্লান্ত সত্য একসময় বলে ওঠে, বাব্বা, নিজের পাঁচালেই গাইলাম এই অবধি, তোমাদের খবরাখবর কিছু শুনতে দাও। মোক্ষদা ক্লান্ত আর্ত কণ্ঠে বলে ওঠেন, আমাদের আবার খবর? যারা মরেনি তারা এখনো বিধাতার অন্নজল ধ্বংসাচ্ছে, এই খবর? বাহ, ও কি কথা! ঠিক কথাই বলেছি সত্য। চিরটাকাল তোকে মুখ করেছি, ভেবেছি হাড়ির হাল হবে তোর। এখন দেখছি তুই টেক্কা মারলি, তুই দেখালি বেশ করেছিস, এ মতলব করেছিস। এখন সবাই বলছে ইংরেজি বিদ্যে জয় জোকার, ছেলে দুটোকে যদি কলকাতায় ইংরেজি স্কুলে দিতে পারিস। শিবজায়া সম্প্রতি বিধবা হয়েছেন এবং কিছুক্ষণ আগে গগন ভেরি চিৎকার করে সত্যকে বুঝিয়েছেন সত্যর মা পরম পুণ্যবতী ছিল, মরে পুণ্যের পরাকাষ্ঠা দেখিয়ে গেছে এবং জগতে যেখানে শাখা নোয়ার গৌরব নিয়ে এখনো টিকে আছে, তারা যেন এই বেলা এই গৌরব বজায় রাখতে পৃথিবী থেকে সরে পড়ে। এখন শিবজায়া মুখে কাপড় ঢাকা দিয়ে শুয়েছিলেন, পোড়া মুখ কাউকে দেখাবেন না বলে। কিন্তু চির প্রতিদ্বন্দ্বিনী মোক্ষদার এই বাক্য শুনেই তার নির্ভেদ ভঙ্গ হল। মুখের কাপড় সরিয়ে বলে উঠলেন, বললে ভালো ছোট ঠাকুরজি, জন্ম গেল ছেলে খেয়ে, আজ বলছে ডান। বলি একাল সেকাল সবাইয়ের বাংলা সমস্বকৃতই চলল, বেশি বিদ্বান হলো তো ফার্সি, আর এখন ওই মেলেচ্ছ ভাষা না শিখলে আর। ফার্সিটাও মেলেচ্ছ ভাষা সেজব। ও মা, শোনো কথা, জন্মকাল ফার্সির কথা শুনে এলাম, কই কখনো তো শুনিনি মেলেচ্ছ ভাষা। সত্য এবার কথা বলে, থাকবিস ঠাকুমা, ওসব জাত থাকা জাত যাওয়ার গপ্প। ও তোমার যা যাবার সে যাবেই, তাকে কে রুখতে পারবে? ও কথা ছাড়ো, তোমার এমন হাল হলো কি করে তাই বলো। এত তীর্থধম্ম করে হাওয়া বদল করে এসেছ, শরীর তো ভালো হবার কথা। আর ভালো? মোক্ষদা জিভে একটা শব্দ করেন। আমার ভালো একেবারে সেই যমরাজ এলে তবে, পর তো কখনো চোখে দেখিনি, ওই যম বরের চতুর্দোলায় চড়েই যাব। তবে একালে ভালো আর কজন আছে? সেই সেবারত যে গা দেখেছিস সে আর নেই। মানুষের দেব দ্বিজে ভক্তি যাচ্ছে, গুরুকুল জ্ঞান যাচ্ছে, মানুষ মনীষত্ব সব ঘুচেছে। দেখবি, ঘুরে ঘুরে দেখবি তো, দেখিস সুখ পাবি না। দিন 7 থাকার পর ফিরতি পথে অনবরত সেই কথাই ভাবতে ভাবতে চলে সত্য। ভাবে আর মনে মনে বলে, দেখছি পিস ঠাকুমা, দেখে বুঝেছি তোমার কথাই ঠিক, সুখ পেলাম না, সেই আগের গা আর নেই, নেই আগের সুখ আনন্দ তৃপ্তি। এবারও ছেলেবেলাকার খেলার জায়গাগুলোয় গিয়ে গিয়ে বসে দেখেছে সত্য, চেষ্টা করেছে আগের দিনের সুর বাঁধতে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত সেটা হাস্যকর হয়ে উঠেছে। ছেলেদের দেখাবে বলে ফট করে একদিন গাছে চড়তে গিয়েছিল,
ছেলেরাই এমন হাঁ হাঁ করে উঠেছে যে নেমে আসতে হলো। সেই সাঁতারের পীঠস্থান বড় দিঘিতে গিয়ে সাঁতার দিয়েছে, সুখ পায়নি। নোনা আতা আর নোড় কুড়োতে গিয়ে কেমন যেন পাগলামি মনে হয়েছে, তবু কুড়িয়ে এনে ছেঁচে আচার করবে বলে রেখে দিয়ে ফেলে রেখেছে। বুঝেছে সুখ পাবে না ওতে, সুখ তো সবটা নিয়ে। সেই সবটা, সম্পূর্ণতা, অখণ্ডতা কোথায়? কোথায় সেই আগের সঙ্গী সঙ্গিনীরা? আর কোনখানে সুখ পাবে সত্য? এর মাঝখানে কোথায় খুঁজে পাবে রামকালী চাটুর্যের সেই মাঠ বেড়ানো সেই দস্যি মেয়েটাকে, যাকে খুঁজে পাবার জন্য এত তোড়জোড় করে আসা? আর সেই মেয়েটার মা, তার ছায়াও কি দেখতে নেই? সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, বদলে গেছে, সব বদলে গেছে। সত্যর সেই চেনা জগৎটি অদৃশ্য হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে সত্যর আসনটি। সত্যর জন্মভূমির মাটিতে সত্য এখন আগন্তুক, বহিরাগত। এখন এখানে চোখের সামনে অন্যায় ঘটতে দেখলে চুপ করে যেতে হয়। মনে হয় থাক, দুদিনের জন্যই এসে। আর বেপরোয়া দুঃসাহসে বলতে পারা যায় না, এ বাবু তোমাদের অন্যায়। নইলে এ কদিনে দেখলেও তো কম নয়, অনেক অন্যায্য ঘটনা ঘটেছে এখন সংসারে। তার কারণ বাবাই যেন কেমন একটু উদাসীন হয়ে গেছেন। আগে পাড়ার ছেলেদের এতটুকু বেচাল করবার জো ছিল না, এখন বাড়ির ছেলেরাও ওর সামনে যা ভয় করে, আড়ালে সমীহর বালাই নেই। পাড়াতেও কতই দেখল, জটাদার বউ এখন গলা তুলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, আর জটাদা নাকি বউয়ের কাছে জোর হস্ত। সত্যর মামাবাড়িতে ভাইয়ে ভাইয়ে হাঁড়ি ভিন্ন হয়ে গেছে। দু বাড়িতে দুদিন নেমন্তন্ন খেতে হয়েছে সত্যকে। তুষ্টু গয়লা পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে, তুষ্টুর বউ কেঁদে কেঁদে লোকের দৌড় দৌড় ঘুরছে, কিন্তু কেউ আর ওর কাছে ঘি দুধ নেওয়ার গা করছে না। টাল বাহানা করে অন্যের কাছে নিচ্ছে, বলে কি না তুষ্টুর বউয়ের পাতা দই মুখে করা যায় না। তুষ্টুর বউ আবার ঘি তৈরি করতে শিখল কবে? জিনিস একটু যদি নিরসী হয়, তা বলে চিরদিনের লোকটার দুঃখ কষ্টর সময় দেখবে না? মানুষ আর জন্তু জানোয়ারের তবে তফাৎ কি? লুকিয়ে দুটো টাকা দিতে এসেছিল সত্য তুষ্টুকে। তুষ্টুর চোখ দিয়ে জল পড়েছিল, বলেছিল, বাপের মতো মনটি, কবরেজ মশাই আছেন তাই এখনো বেঁচে আছি। কুমোদ জ্যাঠা, কামার খুড়ো, ধোপা পিসি কারোর সঙ্গে দেখা করতে বাকি রাখেনি সত্য, কিন্তু আগের মতো কেউ সহাস্যে বলেনি, এসেছিস, আয় বস। আসন পেতে দিয়ে বলেছে, আসুন দিদি ঠাকুরুন, বসুন। আশ্চর্য, একসঙ্গে সবাই কি করে বদলে গেল? বদলায়নি শুধু গ্রামটা, বদলায়নি গাছপালা, বন, মাঠ, দিঘি, পুকুর। এরাই শুধু উচ্ছ্বসিত আনন্দে স্বাগত জানিয়েছে মাথা নেড়ে নেড়ে, কোলাহল করে করে। আবার বিদায়কালে তারাই বিষণ্ণ বিধুর দৃষ্টি মেলে মৌন বেদনার মতো তাকিয়ে থেকেছে। এরাই শুধু বদলায়নি, কিন্তু ওদের কাছে আর কতটুকু আশ্রয়? আশ্রয় চায় হৃদয়ের কাছে, প্রাণোত্তাপের কাছে। কোথায় সেই উত্তাপ? সকলেই ভালো করে যত্ন করেছে আর বলেছে, ওরে বাবা দুদিনের জন্য এসেছে। কেউ বলেনি
তুই যে আমাদের চিরদিনের। সত্যর মা বেঁচে থাকলে কি অন্যরকম হতো না? মার কাছে কি সত্যর সেই শৈশবটি সোনার কৌটোয় তোলা থাকতো না? সত্য এসে দাঁড়ালে মা সেই কৌটোটি খুলে ধরে হাসি মুখে বলতো না, এই দেখ, কিছু হারায়নি তোর, সব আছে, আমি তুলে রেখেছি। তাহলে হয়তো সত্য সেই পুতুলের বাক্সটাকেও এসে দেখতে পেত সত্য। মা বলতো, এই দেখ, তোর হাতের কাপড় পরানো, এই তোর বড় বউ, মেজ বউ, নবউ। সেবারে এসে যেমন রেখে গিয়েছিলি তেমনই আছে। হ্যাঁ, ঠাকুমার শ্রাদ্ধে এসে সেবার নিজের ফেলে যাওয়া পুতুল বাক্স সাজিয়েছিল সত্য। তারপর তো তার নিজেরই জীবনের মধ্যে এলো পুতুল ভেঙে যাওয়ার ঘটনা। মাটির পুতুলের কথা আর কে ভেবেছে? সত্য হয়তো মার ছেলে মানুষিতে হাসত, তবু সুখ পেত। মা না থাকলে বাপের বাড়ি এসে সুখ নেই। নিঃশ্বাস ফেলে ভাবল সত্য, অত বড় সংসারের মধ্যে সেই মানুষটাকে অনেকের মধ্যে একজন মাত্র ছাড়া আর তো কোনোদিন কিছুই ভাবেনি। হঠাৎ আজ ধরা পড়েছে সেই একজন ছাড়া সমস্ত অনেকেই অর্থহীন। তবু ওরই মধ্যে পিস ঠাকুমার কাছে দুদণ্ড বসলে প্রাণটা ঠান্ডা হতো। কিন্তু সেই দৌর্দণ্ড প্রতাপ মানুষটার এত দুরবস্থা হয়েছে যে দেখলে প্রাণটা ফাটে। সত্য বলেছিল, অতিরিক্ত খেটে খেটেই তুমি এমনি করে দেহ ভাঙছ পিস ঠাকুমা। তোমার সেই শরীর স্বাস্থ্য এই বছরে এমনি হয়েছে। মোক্ষদা ধিক্কারের হাসি হেসে বলেছেন, অতিরিক্ত যদি না খাটবো তো সেই ভূতের মতো আকারা গতন নিয়ে করতাম কি বল? ভেতরের ভূতই রাত দিন ছুটিয়ে মারত। আর এখন যে সেই ভূত তোমাকে জীর্ণ করে ফেলল, মরুগ্গে। যে কদিন পৃথিবীর অন্ন জলের বরাত আছে গড়িয়ে গড়িয়ে বাঁচবই। তারপর যে পারবে সে মুখে এক নুড়ো আগুন দিয়ে চিতেই তুলে দেবে। যার ছেড়াতে আসবে সে এক মুঠো পিণ্ডি দেবে। যার জন্য একটা দিন অসহ্য পালবার কেউ নেই, তার আবার মরা বাঁচা। সত্য ব্যথিত হয়ে বলেছিল, বাবাই তোমার সব করবেন পিস ঠাকুমা। মোক্ষদা উদাস কণ্ঠে বলেছিলেন, তা অবশ্যই করবেন। রামকালী মহৎ মানুষ, হয়তো মায়ের মতন করে পিসির ছেড়াদ্দ করবেন, তবু মনে মনে তো জানবেন যা করছি বাহুল্য করছি, ভিক্ষে দিচ্ছি। আশ্চর্য, মোক্ষদাকে দেখে আগে কি কেউ কখনো ঘুণাক্ষরেও ভাবতে পেরেছে এ সংসার মোক্ষদার নিজের নয়? এখানে মোক্ষদার জন্য 33 অসহ্য পালবার মতো কেউ নেই। মোক্ষদা মরলে যে তার মুখে আগুন দেবে, পিণ্ডি দেবে, সে দয়া করেই দেবে। মোক্ষদার প্রাপ্য পাওনা বলে দেবে না। অত দাপট তবে কোন ভিতের ওপর খাড়া ছিল? নাকি কোথাও কোনো ভিত ছিল না বলেই ফোঁপড়া দাপটটা অত বড় করে তুলে ধরতেন মোক্ষদা? জানতেন হাতটা একটু শিথিল হলেই মুহূর্তে ভূমি সাৎ হয়ে যাবে ফাঁকা ইমারত। ভাবতে ভাবতে ছেলে দুটোকে একটু কাছে টেনে নিয়ে বসল সত্য। এরাই জোর, এরাই ইমারতের ভিত। সারদাকে বুঝতে পারেনি সত্য, নাগালই পায়নি সারদার। অবশ্যই সারদাই সর্বদা খাইয়েছে, মাখিয়েছে, যত্ন করেছে। সত্য ছেলেবেলায় যা যা খেতে ভালোবাসত
সেগুলি মনে করে রেঁধে দিয়েছে। হেসে হেসে বলেছে, বুঝলি তুরু, তোর দাদামশাইয়ের সংসারে এহেন জিনিস মজুদ থাকতে তোর মার রুচি পছন্দ ছিল পুঁই মেটুলি ভাজা, শশা পাতার বড়া, তেতো পুঁটির টক। কিন্তু সত্য যখন বলতে গিয়েছিল, যাই বলো বউ, খুব মহত্বটা দেখিয়েছ তুমি। নতুন বউ বলছিল তুমি এক প্রকার দেবী। তখন কেমন কঠিন হয়ে উঠেছিল সারদা। ভয়ানক তীক্ষ্ণ একটা হাসি হেসে বলেছিল, তোমার তো বুদ্ধি শুদ্ধি আছে ঠাকুরজি, পরের মুখে ঝাল খাচ্ছ কেন? বুদ্ধি শুদ্ধি যথেষ্ট পরিমাণে থাকা সত্ত্বেও কথাটার নিহিতার্থ ঠিক করতে পারেনি সত্য। আর সর্বদাই লক্ষ্য করেছে পুরনো অন্তরঙ্গতার দরজা কিছুতেই খুলতে রাজি নয় সারদা। আর বরদা, তার সঙ্গে তো কথা কইতে ইচ্ছেই হয়নি সত্যর। বরদা যে ওই গিন্নিবান্নি সারদার স্বামী, অত বড় দুটো ছেলের বাপ, তা যেন খেয়ালেই নেই বরদার। যেন নতুন বউয়ের নতুন বর, তার কথা নিয়ে সত্যর সঙ্গে হাসি ঠাট্টা ফষ্টি নষ্টি। ছি, কারোর সঙ্গেই যেন কথা কয়ে সুখ হয়নি। অবশ্যই বিদায়কালে সকলেই ব্যাকুলতা দেখিয়েছে, চোখে জল ফেলেছে, আবার কবে দেখা হবে বলে হা হুতাশ করেছে। কেউ কেউ ডাক ছেড়েও কেঁদেছে। কিন্তু সত্য নিজেরই যেন ভেতরের শিকড় ছিঁড়ে গেছে। তাই নিজেও সে চোখের জল ফেললেও যে প্রাণ দিয়ে এসেছিল সে প্রাণটা নিয়ে ফিরছে না। রামকালী তো চিরদিন সকলেরই দূরের মানুষ। শুধু দুঃসাহসী সত্যই পারত সেই দূরত্বের বর্ম ভাঙতে। কিন্তু সে দুঃসাহসিক আবদার সত্য নিজেই আর করতে পারেনি, সময়ও পায়নি। সর্বদা নবকুমারকেই কাছে কাছে রেখেছেন রামকালী, আর সত্যকে টেনেছে মেয়ে মহলে। তবে নবকুমারকে যে রামকালী ভালোবেসেছেন ওটাই পরম তৃপ্তি। আসার সময় বাপকে প্রণাম করে স্বামীর উপস্থিতি ভুলে রুদ্ধ কণ্ঠে বলে উঠেছিল, তুমি তোমার এই দুঃসাহসী আস্পর্দাওয়ালা মেয়েকে ক্ষমা করেছ বাবা? সেই সাহসেই বলছি, আমি তোমার এক সন্তান, যেন সময়কালে সেবা যত্নের অধিকার পাই। রামকালী গলাটা কি একটু কেঁপে উঠেছিল? চারিদিকের হা হুতাশের শব্দে সেটা ধরতে পারেনি সত্য। শুধু কথাটাই শুনতে পেয়েছিল। মেয়ের মাথাটা ধরে একটু নাড়া দিয়ে বলে উঠেছিলেন রামকালী, চিরকালের পাকা বুড়ি, বাবার জন্য তো খুব সুব্যবস্থা দিচ্ছিস, সেবার পাত্র হবই বা কেন রে? এ কথার আর উত্তর দিতে পারেনি সত্য। সেই গভীর একটু স্নেহ স্পর্শের ভেতর থেকে উথলে কান্না এসেছিল তার। কাঁদতে কাঁদতে আর কান্না চাপতে চাপতে পালকিতে উঠেছিল। পালকিতে উঠেও তাই কথা কইতে পারেনি অনেকক্ষণ। হঠাৎ একসময় নবকুমার বলে উঠল, তোমার বাবা আমাদের এই তুচ্ছ জগতের মানুষ নয়। চকিত হয়ে স্বামীর দিকে তাকালো সত্য। বাতাস লেগে লেগে ততক্ষণে গালের জলের ধারাটা শুকিয়ে উঠেছে। চোখটা জল শুকিয়ে ভারী থমথমে হয়ে রয়েছে। নবকুমার আবার বলল, সেকালের রাজা রাজরাদের সব যেমন ভাব ছিল তেমনি ভাব, ভয়ও যত করে ভক্তিও তত আসে, এমন বাপ পাওয়া পরম পুণ্যি। সত্যর মুখের কাছে একবার আসি, তবু তো তুমি দেখছ ভাঙা রাসের ঠাকুর। আগের মানুষটিকে যদি দেখতে
এখন মন ভেঙেছে, শরীর ভেঙেছে, কিন্তু এই বেদনা বিধুর চিত্তে অত কথা বলতে ইচ্ছে হয় না। শুধু আসতে বলে, মা থাকতে তো দেখলে না, মাকেও দেখলে না। এই আক্ষেপটা রয়ে গেল। মনে মনে বলে, দেখো কেন আমি বাপের গরবে গরবিনী, কিন্তু তবু মেয়ে সন্তান। বাপের সে গরব শুধু মনের মধ্যে তুলে রাখবার, সে গৌরবে অধিকার নেই, ভোগের দাবি নেই। ছেড়ে চলে যেতে হয়েছে, ছেড়ে থাকতে হবে। সেই গৌরবের ছায়ায় বসে জীবনকে ধন্য করবার উপায় নেই, জীবনকে নিয়ন্ত্রণ করবার পথ নেই। ভগবান কেন এই পোড়া সমাজ গড়েছিলেন? সমাজের ব্যাপারে ভগবানকেই দোষ দেয় সত্য। তারপর বাইরে মৌন প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলে, বিদায় নিচ্ছি তোমাদের কাছে, হয়তোবা জন্মের শোধ। পা বাড়াচ্ছি অকুলের দিকে। এখন দেখি জিতি কি হারি। রামকালী চাটুর্যের মেয়ে যদি হারেও তবু হার মানবে না। বারুইপুর ফিরে এসে কলকাতায় যাওয়ার তোড়জোড়। যাত্রাকালে মা বাপ কেউই কথা বলে না। ঠিক যাত্রাকালে তো বাড়ি থেকে বেরিয়েই গেলেন, যা কিছু করল শুধু। কিন্তু আশ্চর্য, নবকুমার যেন এই বিরাট লোকসানটাকে আর লোকসান বলে মনেই করছে না। রামকালীকে দেখে এসে পর্যন্ত বাপ সম্পর্কে যে একটু উঁচু ধারণা তার জন্মেছে, তার সঙ্গে নীলাম্বরের এই মেয়েলি সংকীর্ণতা যেন বড় বেশি দৃষ্টিকটু লাগলো তার। ইচ্ছে হচ্ছিল মা বাপের এই দুর্ব্যবহারের প্রসঙ্গ নিয়ে সত্যর সঙ্গে কিছু আলোচনা অর্থাৎ নিন্দাবাজ করে, কিন্তু সত্যর ভয়েই সাহস করল না। এগিয়ে চলল নতুন জীবনের দিকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।